লাভ জিহাদ শব্দটা শুনেই বিতর্ক শুরু হয়। কেউ বিশ্বাস করে, কেউ একেবারেই উড়িয়ে দেয়। কিন্তু যখন একই অভিযোগ উঠে আসে একটা দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানির ভেতর থেকে, তখন প্রশ্নটা আর শুধু মতামতের থাকে না, তখন প্রশ্নটা হয়ে যায় আসলে কি ঘটেছিল ভিতরে। একটা মেয়ে অফিসে কাজ করছে, বয়স 18 থেকে 25-এর মধ্যে হবে। সেই মেয়েটা মাসে ইনকাম করে 18 থেকে 25,000-এর মতো। সংসারে সে সাহায্য করছে। হঠাৎ একদিন তার পরিবার লক্ষ্য করল মেয়ে রমজানের রোজা রাখছে, কিন্তু সে হিন্দু পরিবারের মেয়ে। এই একটা ঘটনা থেকে শুরু হয়েছে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট স্ক্যান্ডেলগুলোর একটা, টিসিএস নাসিক স্ক্যান্ডেল। ফেব্রুয়ারি 2026-এ নাসিক সিটি পুলিশ স্টেশনে একটা অভিযোগ দায়ের হয়। একজন রাজনৈতিক দলের কর্মী জানান যে টিসিএস নাসিকে কর্মরত একজন হিন্দু মহিলা রমজানের রোজা রেখেছেন। সেই একটা অভিযোগ থেকে পুলিশ যা আবিষ্কার করল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। আজকে আমি আপনাকে বলবো কি ঘটেছিল, কারা জড়িত, কিভাবে পুলিশ তাদের ধরল এবং মালয়েশিয়া পর্যন্ত এই কেসের সুতো কোথায় গিয়ে পৌঁছেছে। আগে জেনে নিন, টিসিএস মানে হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস। ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানিগুলোর একটা। লক্ষ লক্ষ কর্মী এখানে কাজ করে। নাসিকে তাদের একটি বিপিও ফেসিলিটি আছে। সেই 147 জন কর্মীর অফিসটিতে বেশিরভাগ কর্মী ছিলেন তরুণ নারী। ভিকটিমদের বয়স 18 থেকে 25-এর মধ্যে। তাদের মাসিক আয় আনুমানিক 18,000 থেকে 25,000-এর মধ্যে। মানে অর্থনৈতিকভাবে তারা দুর্বল, তরুণ এবং কর্মজীবনে নতুন। এই মেয়েগুলোকেই টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ। খবর পাওয়া মাত্রই পুলিশ কিন্তু সরাসরি রেড করেনি। পুলিশ 4 জন মহিলা কনস্টেবলকে হাউসকিপিং এর স্টাফ হিসাবে টিসিএস এর অফিসের ভেতরে পাঠায়। তারা ওয়ার্ক স্টেশন, মিটিং এবং অফিসের অন্যান্য জায়গায় কর্মীদের দৈনন্দিন মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে তাদের সিনিয়রদের কাছে রিপোর্ট পাঠাতে শুরু করে। প্রায় 30 থেকে 40 দিন ধরে এই আনকভার্ড অপারেশন চলে। এই অপারেশনে যা বেরিয়ে আসে তা ভয়াবহ। অপারেশনে উঠে আসে বেশ কিছু টিম লিডার যৌন হেনস্থা, ধর্ষণ, সহকর্মীদের জোর করে ধর্মান্তরের চেষ্টা করছিলেন। প্রথম এফআইআর দায়ের হয় দানিশ শেখের বিরুদ্ধে। তিনি ইতিমধ্যেই বিবাহিত ছিলেন, কিন্তু তা লুকিয়ে ওই হিন্দু মহিলার সাথে সম্পর্ক গড়েন এবং তাকে ইসলাম ধর্ম অনুসরণ করতে প্রভাবিত করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এই প্রথম এফআইআর পর একটার পর একটা অভিযোগ সামনে আসতে থাকে। মোট 9টা এফআইআর দায়ের হয়। এর মধ্যে 8 জন নারী এবং 1 জন পুরুষ অভিযোগকারী। চার্জগুলো হলো যৌন হেনস্থা, বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, ধর্মীয় চাপ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত। একটা এফআইআরে হিন্দু দেবতা এবং শিবলিঙ্গ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগও রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দানিশ শেখ, তৌসিফ আক্তার, রাজা মেনন, শাহরুখ কুরেশি, সাফি শেখ এবং আসিফ আনসারি। এছাড়া একজন মহিলা অপারেশন ম্যানেজারকেও গ্রেপ্তার করা হয়েছে। এই কেসের সবচেয়ে আলোচিত নাম হলো নিদা খান। কেন তিনি কেন্দ্রবিন্দুতে? পুলিশ জানায় যে নিদা খান অভিযুক্ত কর্মীদের এই চারে কাজ করতেন এবং তিনি মহিলা কর্মীদের ইসলামী রীতি অনুসারে তাদের পোশাক পরতে এবং আচরণ করতে পরামর্শ দিতেন।
একটা এফআইআরে এই অভিযোগ করা হয়েছে। কিছু ভিকটিম দাবি করেন তাদের নামাজ পড়তে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে এবং ধর্মীয় প্রতীক গ্রহণ করতে চাপ দেয়া হয়েছিল। টিসিএস স্পষ্ট করে জানায় যে নিদা খান কিছু রিপোর্টে উল্লেখিত এইচআর ম্যানেজার নন, অর্থাৎ তার সঠিক পদ নিয়েও বিতর্ক আছে। নিদা খান পলাতক থাকার সময় আদালতে অগ্রিম জামিনের আবেদন করেন এবং তার পরিবার দাবি করে যে তিনি গর্ভবতী। তার বাবা সংবাদ মাধ্যমকে বলেন যে আমার মেয়ে এগুলো করেনি, সে শুধু প্রতিদিন কাজে যেত এবং মানুষকে হ্যালো বাই বলার কারণেই সে এই বিপদে পড়েছে। নাসিক পুলিশ কমিশনার সন্দীপ কার্নিক পুরুষ অভিযুক্তদের অফিসের ভেতরে একটা সংগঠিত দলের মতো কাজ করার কথা বলেছেন। এবার আসি সেই অংশে যা এই কেসকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। মালয়েশিয়া কানেকশন সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। এসআইটি তদন্ত করেছে যে মালয়েশিয়া ভিত্তিক একজন প্রচারক, যার নাম ইমরান বলে চিহ্নিত, তিনি কিছু কর্মীকে অনলাইন ভিডিও কলের মাধ্যমে কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তদন্তকারীরা সন্দেহ করছে যে এই কলগুলোতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতো এবং নারীদের বিদেশে আরও ভালো কাজ এবং জীবনযাত্রার সুযোগের কথা বলা হতো। পুলিশ স্পষ্ট করেছে যে এখনো বৃহত্তর কোনো ষড়যন্ত্রের কংক্রিটের প্রমাণ পাওয়া যায়নি, তবে সব দিক তদন্ত করা হচ্ছে। একজন কন্ট্রাকচুয়াল কর্মী এনডিটিভিকে জানান, তারা বলতো যাও হিন্দু মেয়েদের গার্লফ্রেন্ড বানাও এবং বিয়ে করো। তারা বলতো ধর্ম পরিবর্তন করো। এটা 2021 সাল থেকে চলছিল। পুলিশ অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করছে যে অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য কোনো অর্থ সরবরাহ হয়েছিল কিনা। টিসিএস কি করল? টিসিএসের সিইও কে কৃত্তিবাসন জানান যে একটা প্রাথমিক পর্যালোচনার পজ বা এথিক্স চ্যানেলের এই ধরনের কোনো অভিযোগের রেকর্ড পাওয়া যায়নি। টিসিএসের ডেলয়েট এবং আইনি পরামর্শদাতা ট্রাই লিগ্যালকে নিয়োগ করেছে এবং কে কে মিস্ত্রির নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট কমিটি গঠন করা হয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বিষয়টাকে গুরুতর উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন এবং কর্তৃপক্ষের সাথে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ এই কেসের বিস্তারিত তথ্য এনআইএ, এটিএস এবং রাজ্যের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে শেয়ার করেছে। এই কেস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যা আমাদের সবার ভাবা উচিত। প্রশ্নগুলো কি? যদি সত্যি ভিকটিমরা আগে অভিযোগ করেছিলেন, তাহলে কোম্পানির এইচআর সেটা কেন উপেক্ষা করলো? পশ আইন অনুযায়ী টিসিএস এর দায়িত্ব পালন করছে কিনা সেটাও এসআইটি তদন্ত করছে। মালয়েশিয়া কানেকশন কতটা গভীর? সত্যি কি কোনো আন্তর্জাতিক নেটওয়ার্কেতে জড়িত? এটা কি আইসোলেটেড ঘটনা নাকি বড় কর্পোরেট সংস্কৃতির একটা সমস্যা? কমপক্ষে 12 জন কর্মীকে টার্গেট করা হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। আরও কতজন জড়িত আছেন যারা এখনো সামনে আসেননি? এই কেস এখনো তদন্তাধীন। আদালতে সব অভিযোগ প্রমাণিত হয়নি। অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু এটুকু নিশ্চিত, ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির ভেতরে যদি এমন কিছু ঘটতে পারে, তাহলে দেশের প্রতিটা কর্পোরেট অফিসের কর্মীদের নিরাপত্তার প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে আপনার মতামত জানান। এই কেসে সবচেয়ে বড় ব্যর্থতা কোথায়? কোম্পানির, পুলিশের নাকি সিস্টেমের? লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যাতে পরের ভিডিওটা মিস না হয়। ধন্যবাদ।